হাদি কি মারা গেছে? এই খবরের সয়লাভ আবারও সোশ্যাল মিডিয়া। হাদির প্রতি মানুষের এত ভালোবাসা দেখে আসলে খুবই আবেগ আপ্লুত হচ্ছে, কারণ এই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে ভারত ও আওয়ামী লীগের পরিকল্পনায় যে বুলেট ছুড়েছিল শুটার ফয়সাল আহমেদ, তাকে ভারত আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এবার বাংলাদেশে থাকা ইন্ডিয়ান হাই কমিশনার ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে। ঠিক এমন মুহূর্তে আমরা হাদির অবস্থানকে হয়তোবা অনেকেই ভুলিয়ে যাচ্ছি, কেননা বাংলাদেশ থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুর ব্যর্থ হওয়ার পর এবার তাকে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে তথা আমেরিকায়। কি আসলে বেঁচে ফিরবে হাদি আমাদের মাঝে, নাকি তাকে আমরা মৃত অবস্থায় পাবো? কি বলছে চিকিৎসকরা? সর্বশেষ আপডেট আমেরিকা থেকে বিস্তারিত জানবো রিপোর্টার সহ। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। হাদি কি মারা গেছে? এই খবরের সয়লাভ আবারও সোশ্যাল মিডিয়া। হাদির প্রতি মানুষের এত ভালোবাসা দেখে আসলে খুবই আবেগ আপ্লুত হচ্ছে, কারণ এই ছেলেটাকে আমি খুব ভালোভাবে দেখেছি এবং কথা বলেছি বহুবার। এত ব্রিলিয়ান্ট নলেজেবল ছেলে, নলেজেবল উদীয়মান রাজনীতিবিদ আসলে আমাদের মাঝে আর কখন আমরা পাবো আমি জানি না। খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে। সে কি মারা গেছে কি না, অনেকেই ইন্নালিল্লাহ পড়ছেন, অনেকেই ইতিমধ্যে হাদিকে, তার মৃত্যুকে বরণ করবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশেই হয়েছে। হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল, ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল। হাদির মাথার যে খুলি সেটি বের করে রাখা হয়েছিল কৃত্রিম উপায়ে, সেগুলিকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। হাদির যে ব্রেইন, এটি বারবার ফুলে যাচ্ছিল। ফুলে রক্তক্ষরণ হয় কিনা, রক্তক্ষরণ হয়ে গেলে তো সেখানে আর ব্রেইনও যদি ড্যামেজ হয়ে যেত বা ডেড হয়ে যেত, তাহলে পুরো শরীরে কিন্তু ডেড বডি হয়ে যেত তখন ঘোষণা দিত। শুধুমাত্র কৃত্রিম উপায়ে বাঁচিয়ে এভারকেয়ার হসপিটাল থেকে তাকে বিদেশে নিয়ে এই মৃত্যুর খবরটি জানানোর জন্য আসলে বিদেশে নেওয়া হয়েছে বলে আমি যতটুকু বুঝতে পারি। কারণ হাদির প্রতি যে অত্যাচার করা হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে, এভাবে কোনো মানুষ বাঁচতে পারার কোনো সুযোগ নেই। হাদির মাথার এদিক থেকে গুলি ঢুকে ওদিক থেকে বের হয়েছে। এই অবস্থাতে মগজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। হাদির যে ডাক্তাররা ছিল তাদের সাথে আমি খুব ক্লোজলি কথা বলার চেষ্টা বলেছি। ইতিমধ্যে একটা ইন্টারভিউ নিয়েছে, আপনারা জানেন, এবং সেখানে বলেছে যে হাদির স্বাস্থ্যের অবস্থা, মেডিকেলের ভাষায় তারা কোনো আস্থা রাখছেন না বা কোনো আশা দেখছেন না। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে যদি কোনো কারণে কোনো মিরাকল কিছু ঘটে সে ফিরে আসে, সেটার উপর নির্ভর করছিলেন। তাহলে এখন আমরা ধরে নিতে পারি আমাদের হাদি আমাদের কাছে আর ফিরে আসবে না। হয়তো এরপর আল্লাহ তো সবকিছু মালিক, সেই সুযোগ আর আছে কিনা জানি না, তবে হাদি মনে হয় না আর ফিরে আসবে। এবং ইতিমধ্যে হয়তো ডিক্লারেশন দিয়ে দেওয়ার কথা, কারণ অন্তত সিঙ্গাপুরে তো আর এই ধরনের ফাজলামি করবে না যে একজন মৃত মানুষকে নিয়ে সেখানে তারা লুকিয়ে রাখবে বা ঘোষণা না দিয়ে এভাবে রেখে দিবে। এটা করবে না অন্তত পক্ষে। মেনে নিতে হবে আমাদেরকে। এরপর করণীয় কি? এরপর করণীয় হলো ভারতের এই যে হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি, সামনে ইলেকশন ঘিরেও তাদের হস্তক্ষেপের কথা যে সম্ভাবনা শুনতে পাচ্ছি, সেটি ঘিরে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ 24-এর জায়গাতে সবাইকে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সবাইকে, যারা বাংলাদেশের পন্থী, যারা বাংলাদেশের পক্ষের মানুষ, তাদেরকে একসাথে হতে হবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা যারা দেখছেন, আমাদের অনেক বেলা হয়ে গেছে। এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এবং এখন তো আওয়ামী লীগ নাই, তবুও আজকে দেখুন পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমাদেরকে ভারত নসিহত দিচ্ছে, আমরা সেটি এটাকে গ্রহণযোগ্য হিসেবে আমরা দেখব না। তার মানে ভারত এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। সামান্য সামান্য নেপাল থেকে মুষ্টা খেয়ে বের হয়েছে। আর আমাদের একটা 18-19 কোটি মানুষের দেশ, 19 কোটি মানুষের দেশ, ঢাকা শহরে যেখানে পা একবার যাওয়া পায় না, জায়গা পাওয়া যায় না, সেখানে দিন দুপুরে একটা মানুষকে এভাবে হত্যা করে চলে যেতে পেরেছে। এবং সেই চলে যাওয়াটা কত সুন্দরভাবে বর্ডার পার হচ্ছে। যেখানে আমরা ভিসা নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় দিনের বেলায়, সেখানে রাতের আধারে কারা পার করে দিয়েছে বাংলাদেশ থেকে, কারা পার করেছে সেই 24-এর হত্যাকারীদের, কারা পার করেছে সেই লুকিয়ে থাকা সেনা
কুঞ্জে লুকিয়ে থাকা 650 অপরাধীদেরকে কারা পার করেছে? এগুলি এখন বড় প্রশ্ন। তার মানে এখানে বড় ধরনের ডিপ স্টেট কাজ করে যাচ্ছে। সরকারের বড় ধরনের একটা অংশ অপরপক্ষের সাথে হাত মিলিয়ে কাজ করছে। অপরপক্ষ বলতে আমি পার্শ্ববর্তী দেশকে বোঝাচ্ছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগের 80% মানুষ এখনো পর্যন্ত বাংলাদেশকে ভালোবাসে। তাদেরকে মিসগাইড করা হয়েছিল, তাদেরকে মিসগাইড করা হচ্ছে। আমরা দেশকে বাঁচাই। আমরা একে অপরের সাথে নির্বাচনে যে যুদ্ধে মেতে আছি, এটিকে শুধুমাত্র এটা এই পার্লামেন্ট সামনে যেটা হবে, যদি ভুল মানুষকে সিলেক্ট করে এখানে শুধুমাত্র এই আগের উপায়ে মানে আপনার এমপিদের খাই এমপিদেরকে এমপি করা হয়, এরা বাংলাদেশের জন্য কিচ্ছু করতে পারবে না। এবং এরকম এমপি হওয়ার সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি। এই সামনের পার্লামেন্ট নিয়ে বেশি দূর এগোবার সুযোগ তেমন দেখছি না। জনাব তারেক রহমান যদি এখনো সময় থাকে, আমি আহ্বান বা আমি অনুরোধ করব, প্লিজ আগে দেশকে বাঁচানোর জন্য যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, জাতীয় সিদ্ধান্ত, আপনার নেতৃত্বকে সবাই মেনে নিয়েছে। আপনি এখন এদেশের একজন ভবিষ্যতের উজ্জ্বল নেতৃত্ব, আপনার বাবার পর আপনি সেই নেতৃত্ব উজ্জ্বলতাকে আপনি আরো দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ওসমান হাদিকে যে কিলিং মিশন নিয়েছিল ভারতের পরিকল্পিত এই আওয়ামী নেতাকর্মীরা, আসলে এই কিলিং মিশনে আরো কতজনকে টার্গেট করা হয়েছে? নির্বাচনের আগে কি এগুলো সাফ পরিষ্কার করবে শেখ হাসিনা? বিস্তারিত জানবো রিপোর্টে। আপনারা জানেন হাদি সিঙ্গাপুর গেছে, শুনলাম হাদির অবস্থা যাওয়ার সময় থেকে উন্নত হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন হাদি যেন সহি সালামতে আমাদের কাছে ফিরে আসতে পারে। হাদি অবশ্যই আমাদের সকলের দোয়ায় আর ভালোবাসায় ফিরে আসবে। আজকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয়েছে, সবাই আসিছে, বিএনপি আসে নাই। যাই হোক, এই প্রসঙ্গে পরে আসতেছি। তার আগে হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি। হাদির উপরে যে গুলি, এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক। কারা সেটা আজকে আমরা দেখব। তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই। এদের ক্ষমা নাই। আসেন সেটা বোঝার আগে হত্যাযোগ্য বিষয়টা বুঝে আসি। প্রাচীন রোমান আইনে হোমোসেকার বলে একটা শব্দ ছিল। এর মানে কি জানেন? জানেন না? এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোনো অপরাধ হইতো না, কিন্তু আবার তাদেরকে কোরবানি দেওয়া যেত না। মানে অপবিত্র, তারে মারা যাবে, তাতে শাস্তি নাই, কিন্তু কোরবানি দেওয়া যাবে না। সে আইনের বাইরে, আবার পুরোপুরি সমাজের বাইরেও না। অর্থাৎ সে জীবিত, কিন্তু তার জীবন, এটার কোনো মূল্য নাই। মূল্যহীন রাজনৈতিক জীবন। আধুনিক কালে আগামবেন এই হোমোসেকারের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন। উনি বলছেন বেয়ার লাইফ বা নগ্ন জীবন। এটা এমন একটা জীবন যার কোনো নাগরিক অধিকার নাই, যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায়, যারা মেরে ফেলা যায়, কেউ প্রশ্ন করবে না। তার মৃত্যু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না। হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমোসেকার। এদের মেরে ফেললে কোনো শাস্তি নাই, গুম করে ফেললে কোনো শাস্তি নাই, ক্রস ফায়ারে দিলে কোনো ক্ষতি নাই, কেউ কোনো প্রশ্ন করবে না। না দেশের মানুষ, না আন্তর্জাতিক সম্প্রদায়। সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমোসেকার। ওদের উঠাই নিয়ে গুয়াতানামো বেতে বিনা বিচারে আটকায় রাখা যায়, কেউ কিছু বলে না। ওরা হোমোসেকার। ফিলিস্তিনের গাজার অধিবাসী, এরাও হোমোসেকার। এদেরকে বোমা ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, পুরা জনপদ মাটির সাথে মিশা দেওয়া যায়, কেউ কিছু বলে না। হাদিও হোমোসেকার ছিল, তারা হত্যাযোগ্য বানাইছিল কিছু মানুষ। আসেন দেখি তারা কারা। আগের ভিডিও শোনেন। বিখ্যাত মানুষ, প্রচুর বিখ্যাত মানুষ, হ্যাঁ, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিখ্যাত। তার বক্তব্যটা শোনেন। আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে, অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে। শুনলেন তো, ইনকিলাব মঞ্চ কোনোদিন কিছু ভাঙছে? ওটা তো একটা কালচারাল ফ্রন্ট। গান বাজনা করে, কবিতা আবৃত্তি করে, বইপত্র আছে, লাইব্রেরি আছে। ওকে দেখাতে পারবে হাদি কখনো ভাঙতে গেছে? পারবে না। কিন্তু ঘৃণা উৎপাদন করে যারা ওর মতো মিলিটেন্ট সেকুলার না, তাদেরকে ওই গেলায় সে আবার সার্টিফিকেট দিতেছে বিএনপি রে। এটা দেখানো দরকার। কারণ এই যে যারা ঘৃণা উৎপাদন করছে তারা কারা আসলে, কার সাথে অ্যাসোসিয়েটেড, কোন রাজনৈতিক দলের সাথে অ্যাসোসিয়েটেড? বিএনপির সার্টিফিকেট দিতে পরপর 3 টার্ম নাকি বিএনপি ক্ষমতায় আসবে। শুনেন, আমি মনে করি যে বিএনপি আগামী, আমার ধারণা যে বিএনপি মিনিমাম আরো 3 টার্ম ক্ষমতায় থাকবে। এটা আমার ইনফর্মড ধারণা। এবং আমি মনে করি ইনফর্মড, হ্যাঁ, ইনফর্মড এজ ইন ইনফর্মড বাই ডিফারেন্ট ডেটা পয়েন্টস এন্ড অ্যানালিটিক্যাল পয়েন্টস। মানে এটা আমি এমনিই বলতেছি না। হ্যাঁ, শুনেছেন? ওই যেটি যেটি রিকমেন্ড করে না, সেটাই জয় বাংলা ভাবি। এখন বিএনপি এই এক টার্মে আসতে পারতেছে না, 3 টার্মের জন্য ভোট এনে দিচ্ছে। ওরে বাপরে, তালে বর।
শুধু এই টার্মে না, জিন্দেগিত ক্ষমতাতে আসতে পারবে না বিএনপি। ইন্ডিয়ার সাথে ঘুটু করে ক্ষমতা আসা যায় না রে পাগলা। বাংলাদেশে আর ক্ষমতা আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে ঘুটু করে। মুক্তিযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দিবে না। যাই হোক, আরেকজন দেখেন, হাদি আর হাসিনার ছবি দিয়ে কইতেছে ডেভিল, শয়তান। চিন্তা করেছেন, ডেভিল চিনেন তেরে, বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী। শুধু তাই না, হাদিকে আমার ঘেটিপুত্র বলছে, কইছে 2024-এর বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি ইনকিলাব মঞ্চ, দেখেছেন? না না, শেষ হয় নাই, আরো আছে। হাদিকে নাম দিচ্ছে, দেখেছেন? এখন দেখবেন উই আবার কাইন্দা কেইটা শেষ হাদির জন্য। এবার দেখেন আরেক বিএনপি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।